আসসালামু আলাইকুম, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। হিজবুত তাহরীরের হিজবুত তাহরীরের নাসিমুল গনি একটা চিহ্নিত লোক, তাকে ক্যাবিনেট সচিব করা হয়েছে এই মুহূর্তে। এটা বিএনপির চয়েস, কিন্তু এইটা কি বার্তা দেয়? এটার বার্তাতে আমি বলবো, যেটা আমি গতকালকার পরশুদিন একটা স্ট্যাটাসে যাহা বিএনপি তাহাই জামাত, তাহাই শিবির, তাই ছাত্র দল। তো এটা দিয়ে আমি শুরু করলাম, কারণ বিএনপির ভিতরে এখনো জামাত, হিজবুত তাহরীর লোকজন ভর্তি হয়ে আছে এবং তারা যে ডিকটেট করতেছে সেটা তারেক এবং তার যে উপদেষ্টারা আছে তারা কিছুতেই সেটা বুঝতে পারতেছে না। এই যে নাসিমুল গনির অ্যাপয়েন্টমেন্টটা হিসাবে ক্যাবিনেট সেক্রেটারি হিসাবে স্পষ্ট বার্তা দিচ্ছে যে হিজবুত তাহরীর এবং জামাতের ইনফ্লুয়েন্সটা বিএনপির ভিতরে কত স্ট্রং, কত বেশি শক্ত পাকাপোক্ত হয়ে ঢুকে আছে তারা। তারকে প্রথম দিকে আমরা জানতাম যেটা, তাকে সেখানে উপদেষ্টারা প্রায় সবাই হচ্ছে জামাতের লোক। হ্যাঁ, জামাতের তার উপদেষ্টা স্বয়ং জামাত, কারণ লন্ডনে জামাতের খুব স্ট্রং একটা স্ট্রং হোল্ড আছে এবং এই জামাতের কিছু লোকজনকে সে তার সঙ্গী করে নিয়ে তার বক্তব্য সবসময় পেশ করতো। তো সেই জন্যই এই যে নাসিমুল গনির তার পুরা ফ্যামিলিটাই তো চিহ্নিত রাজাকার, তার পুরা ফ্যামিলি যদি ইতিহাসে দেখা যায়। এবং নাসিমুল গনি আস্তে আস্তে বেড়ে বেড়ে উঠেছে, আওয়ামী লীগের আমলেও সে প্রমোশন পেয়েছে, পেয়ে আজকে সে সিনিয়র সেক্রেটারি হয়েছে। তারপরে সে এই যে হিজবুত তাহরীর যে নাসিমুল গনি, সে যে কি ক্যাওস করবে এটা নিশ্চয়ই বোঝার ক্ষমতা থাকা উচিত মির্জা ফখরুল, আমির হোসেন, আমির খসরু বা সালাউদ্দিন আহমদ, ডক্টর মঈন, এই বরেণ্য পলিটিশিয়ান যারা বিএনপির মধ্যে আছে, বা মোশাররফ হোসেন, তারা কেমন করে তারেককে অ্যাডভাইস করলো তাকে ক্যাবিনেট সেক্রেটারি। কে অ্যাডভাইস করলো এটা স্টোরিটা হয়তো আমরা পরে জানবো, আমার মনে হয় না। না, এটা পরে জানবো কার অ্যাডভাইসে হয়েছে, তারকে কে অ্যাডভাইস করলো, তারকে কে খাওয়ালো, বিষয়টা এটা অন্য নিশ্চয়ই আছে। এটা পরবর্তীতে প্রকাশ হবে নিশ্চয়ই। এবং এটাও আমরা জানবো যে এই যে প্রশাসনের যে রদবদলটা, সে ক্ষমতা এখনো নেয়নি, ক্ষমতা নেওয়ার পরে সে রদবদল করে কিনা, এবং নাসিমুল গনি কতদিন ক্যাবিনেট সেক্রেটারি থাকে। কারণ প্রধানমন্ত্রী ইচ্ছা করলে ক্যাবিনেট সেক্রেটারি যে কোনো মুহূর্তে বদল করতে পারে। এখন সে তার ক্ষমতা নেওয়ার পরে 1 মাস পর বা 15 দিন পরে সে আবার রদবদল করে কিনা, এটা দেখার বিষয়। এটা খুবই আপনার কাছে আবার আসবো, আমরা একটু রাজ্জাক চৌধুরীর কাছে যাই। রাজ্জাক ভাই, সেলিমে একটা কথা বললেন, যা বিএনপি তাই জামাত, তাই শিবির, তাই ছাত্রদল। হ্যাঁ, এর জন্য এই যে তারেক যে জামাতের আমিরের বাসায় গেলেন, নাহিদের বাসায় গেলেন, অনেকে ধন্য ধন্য বলছেন, এটা বিশাল একটা দৃষ্টান্ত হয়ে যাচ্ছে। আসলে তো তারা তো সবাই এক গোয়ালের গরু। একদম একদম এটার মধ্যে এটা তো তারেকই বলছিল, আপনি মনে আছে নাকি? মানে আপনার শিবির এবং ছাত্রদল এক মায়ের পেটে 2 ভাই। হ্যাঁ হ্যাঁ, শিবিরের একটা সভাতে শিবিরের সম্মেলনে গিয়েছিল, সম্মেলনে গিয়ে বলছিল, হ্যাঁ শিবিরের সম্মেলনে গিয়ে বলছিল যে ছাত্রদল এবং আপনার ছাত্র শিবির একই মায়ের 2 সন্তান। এটা তো তারা মানে এটা জিয়াউর রহমান সাহেব ধারণ করতেন। এই কয়েকদিন আগে ওই যে আপনার ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক ছিল না, আন্তর্জাতিক সম্পর্কের, নাম কিনা মানে এর নাম আমি নামটা ভুলে যাই, জিয়াউর রহমানের সঙ্গে যখন এখানে বলতো, মানে 2-1 মানে কে একজন জামাতকে নিয়ে কথা বলছিল, কি বলো এরা যদি মানে এরা রাজনীতি করবে না, এরা তো এদের মেধা আছে, এরা অবদান রাখতে হবে মানে আমার দেশের উন্নয়নে, এইসব কথাগুলা। এখন যে মানে তার পিতাও আমাদের অনুষ্ঠানে এসে বলছিলেন, জামাতের লোকজন পড়াশোনা করছে, মেধা আছে, কাজেই তারা যাবে। আসলে ওই লাইনে পা দিয়ে রেখেছেন, তখন আমরা টের পাইনি সেটা। তারপরে মানে তারেক জিয়ার মাতা কি করছে, 2 জন চিহ্নিত যুদ্ধ অপরাধী যারা সরাসরি আমাদের বুদ্ধিজীবী হত্যার সাথে যারা সরাসরি জড়িত, তাদেরকে পূর্ণ মন্ত্রী করেছে। এবং 2টা
সমাজ কল্যাণ মন্ত্রী, আবার হলো শিল্পমন্ত্রী, দুইটা কিন্তু ইম্পর্টেন্ট মিনিস্ট্রি তারা দিয়েছিল। তারপরে জিয়াউর রহমানের আমলে জয়পুরহাটের যে কসাই আলিম, আব্দুল আলিমকে মন্ত্রী করেছিল। তো সুতরাং আমরা এবারে এই যে জামাত কিন্তু ইউনূসের মেটিকুলাস ডিজাইন কিন্তু কার্যকর হয়ে গেছিল প্রায়। আমরা যখন এটা জানাজানি হয়ে গেল বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়, তারপরে এবং মানে মুক্তিযুদ্ধের পক্ষের একটা শক্তি এই বিএনপি কে এখন জায়গায় নিয়ে আসছে। রাজ্জাক খুব টেকনিক্যালি কথা বলছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ও সংখ্যালঘু, আওয়ামী লীগ বলেন নাই। কিন্তু গ্রামে গঞ্জে এখন শোনা যাচ্ছে মানুষ আওয়ামী লীগের অনেকে নাকি তাদেরকে ভোট দিয়ে জামাতকে ঠেকাও, ওই একটা জামাতকে ঠেকাও। এই কথাটা সত্যি, কথাটা স্পষ্ট করে বলি নাই, এই জন্য বলছি না। কি জন্য আমি আপনাকে বলি, কারণ এই যে বিএনপি দলটার নেতৃত্ব, তারা মুখে ওই আমাদের বলে না, মুখে শেখ ফরিদ বগলে ইট, মুখে মুক্তিযুদ্ধ, মুখে স্বাধীনতা, অন্তরে পাকিস্তান, ওই পাকিস্তানি মডেল। হ্যাঁ, কিন্তু বিএনপির নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব করে বিএনপি আবার সেই মেসেজটাই দিল না। এটা তো এখন হচ্ছে কি, বিএনপি তো ধরেন বিএনপি পন্থী সেক্রেটারি বা ওই আমলার অভাব আছে, একটা চিহ্নিত লোককে, এই লোকটাকে যখন কি ইউনূস থেকে 5-7 বছর তার রিটায়ারমেন্ট অবস্থাতে তাকে নিয়ে আসলো, তাকে নিয়ে কথা হইলো। সে স্বরাষ্ট্র সচিব থাকা অবস্থায় কয়েকবার পাকিস্তান গেছে, এইবার এখানে কয়েকবার পাকিস্তান গেছে। এই দায়িত্বের মাধ্যমে বিএনপি তো সংকট প্রকাশ করলো, তার যে চয়েসে সংকট আছে, তাদের লোক থাকা সত্ত্বেও তারা এই লোককে চয়েস করলো, তাদের দ্বন্দ্বটা প্রকাশ হইলো। কিন্তু এই দ্বন্দ্ব তো বিএনপি তো ছড়াই পড়বে। আমি এটা আজকে আমরা যেমন কথাটা বলতেছি, এই কথাটা কিন্তু মানে সবাই একই কথা বলতেছে, এবং মানে ফেসবুক মানে আমরা সামাজিক যোগাযোগ ভরে গেছে। বিএনপির এত দৈন্যতা আসলো নাকি এই লোকটাকে করতে হবে, একই মতের হয়তো আরো লোক তো আছে। আজকে তারা প্রথম দিনেই তারা একটা প্রশ্নের সম্মুখীন হলো, তারেক জিয়া সাহেব। এখন আসলে ঘটনা হচ্ছে যে কি, ভিতরে তো তাদের যে জিনিসটা আছে সেটা তো তারা কার্যকরী করবেই। ওদের ভিতরে তো মানে নাই, আপনার ভিতরে আপনার মিনিমাম যে একটা আপনার ওদের প্রতি যে একটা মানে আপনার চয়েস, ওই চয়েসটা করতে গেলেই ওই লোকগুলোকে তাদের প্রথমে চোখে পড়ে, যারা মানে আইএস এর সাথে যারা কানেকশন আছে, যারা পাকিস্তানপন্থী, যারা বাংলাদেশকে ওন করে না, এই লোকগুলাই তাদের মানে ইয়া করে। যাই হোক, এখন সেলিমে কি বলতে চাইছেন? না, আমি বলতে চাচ্ছিলাম যে একজন রিটায়ার্ড অফিসার, সে তো রিটায়ার করে গেছে, তাকে চুক্তি ভিত্তিক কেন তাকে আনা হলো? ওই রাজ্জাক ভাই যেটা বলতেছে, তাদের প্রথমেই আসে যে পাকিস্তান মনোভাবপূর্ণ কারা, তাদেরকে নিয়ে আসবো, সেই জন্যই তাকে আনা হয়েছে। সে একজন রিটায়ার্ড অফিসার। বর্তমান যে কারেন্ট পজিশনে যেসব সেক্রেটারিরা আছে, তাদের মধ্যে বিএনপি মনোভাবপূর্ণ বেশ কিছু আছে, যারা মানে ক্লিন পলিটিক্স সাপোর্ট করে, কোনো পাকিস্তান বা ইসলামিক ইয়েতে না। তাদেরকে না নিয়ে সে এমন একজনকে আনলো ক্যাবিনেট সেক্রেটারি, যে কিনা একটা পাকিস্তান তার পুরো ফ্যামিলিটাই পাকিস্তান সাপোর্টার বা রাজাকার ফ্যামিলি। ওকে রাজাক ভাই, সরি, যান বলেন। না ঠিকই তো। আবার আসবো রাজাক ভাই, আবার আসবো সেলিমের সাথে। আমি একটু শুরু করি যে কালকে তো শপথ, চেয়ারম্যান শপথকে কেন্দ্র করে দ্বন্দ্ব দেখা দিচ্ছে। আলী রিয়াজ একটা বলতেছে, সালাউদ্দিন জবাব দিচ্ছে, বিএনপি তো আগে বিএনপি না, মেজরিটি পাওয়া বিএনপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা। শপথটা নিয়ে আপনার কাছে কি খবর? না, প্রথমত শপথ নিয়ে বলবো, শপথ যে সিইসি কে যে তারা আনছে শপথ পড়াতে, এটা মানে বর্তমানে শিরিন শারমিন চৌধুরী হচ্ছে লাইভ পজিশন। এটা শিরিন শারমিন চৌধুরীর স্পিকারের পজিশনটা লাইভ। গভর্নমেন্ট শেষ হতে পারে, কিন্তু স্পিকার, ডেপুটি স্পিকার থাকে। তো শিরিন শারমিন চৌধুরী তো এখনো সুরক্ষিত আছে, আমরা তো জানি না শিরিন শারমিন চৌধুরী কোথায়, এবং কথিত আছে তার সে ক্যান্টনমেন্টে সুরক্ষিত আছে। তো সে থাকতে কেমন করে অন্য একজন শপথ পড়াবে? এবং শপথটা পড়ানোর পরে যে আলী রিয়াজ যেটা চাচ্ছিল, এরা তো না করে দিয়েছে যে আমরা 2টা শপথ নিব না। বলেছে 2টা শপথ হবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির জন্য, একটা হবে সংসদের জন্য।
তারা দুই আইনত নাই, কোনো কনস্টিটিউশনের কোনো ধারাতে নাই যারা দুইটা শপথ নিতে পারে। শপথ একটাই হবে আমার মতে, এবং সেই শপথ শপথ এই দুইটা শপথ নিয়ে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন দুটো শপথ, প্রথম শপথ এমপি হিসেবে, এমপি সংবিধানে হাত দিয়ে শপথ নিল যে সংবিধান সমুন্নত রাখবে, আর গণপরিষদ যেটা সংসদ পরিষদ এটা আমাদের সংবিধানে নাই, শপথ নিলেই তার প্রথম শপথটা ভঙ্গ হয়ে যাবে, ভঙ্গ হয়ে গেল, ভয়েড করে যাবে। তো এটা তো মানতে রাজি না, বিএনপি এটা মানবে না আমার মতে। আমি জানি, যতদূর জানি বিএনপি এটা করবে না। বিএনপি এখন স্পষ্ট হচ্ছে শরীফ ভাই, বিএনপি আগে চাচ্ছিল ইলেকশনটা হয়ে যাক, ইলেকশনটা হয়ে যাক, এই গভর্নমেন্ট বিদায় হোক, হ্যাঁ, তারপরে তারা আসল কথাটা বলছে বিএনপি। তার চেয়ে গণভোটও অ্যাপ্রুভ করবে না, কারণ এখন হাফিজউদ্দিন সাহেব, তারপরে সালাউদ্দিন, আরো কয়েকজন বোধহয় বলেছে আগে ইলেকশনটা হোক, তারপরে আমরা দেখবো গণভোট। তো গণভোট তারা 2/3 মেজরিটি যদি পেয়ে গেছে যখন, সেখানে তারা নিরঙ্কুশ সংখ্যক তাদের সদস্য আছে, তারা নিশ্চয়ই চাইবে না যে গণভোটকে অ্যাপ্রুভ করে। এটা অসাংবিধানিক, আনকনস্টিটিউশনাল। বিএনপি যদি এখন জুলাই সনদে যায়, তাহলে যে নতুন ডিসেন্টার ছিল, যে জুলাই সনদ অনুসারে তারেক রহমান একই সঙ্গে প্রাইম মিনিস্টার এবং দলের চেয়ারম্যান থাকতে পারবে না, আবার দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। ওইটা তাদের যে ইয়াতে আছে, নতুন যে ইয়াতে ঘোষণাপত্র আছে বিএনপির, ওখানে এটা আছে, একদম দুইবার থাকতে পারবে না। কিন্তু আরেকটা সংকট যেটা তারা বুঝতে পারলো, এইটা টার্গেট হচ্ছে ইউনূসকে রাষ্ট্রপতি করা, এর জন্য এটা বুঝে তারা কিন্তু মার্কেটে ছেড়ে দিচ্ছে তারা কারে রাষ্ট্রপতি করতে চায়। আরেকটা ব্যাপার আছে, বিএনপি যে পার্সেন্টেজ ভোট পেয়েছে তাতে দেখা যায় তাদের ইয়া হয়, ওই আপনার উচ্চ কক্ষে তাদের সিট হয় 46টা। তাইলে কোন বিল যদি পাশ হইতে হয়, তাহলে উচ্চ কক্ষে যাইয়া তো এটা ইয়া হবে না। সে বলতেছে ইয়াতে আছে, জুলাই সনদে আছে, ভোটের অনুপাত অনুসারে এটা হবে, অনুপাত অনুসারে, সংসদ সদস্যের অনুপাত অনুসারে এটা হবে। সংসদ সদস্যের অনুপাতে হলে তো বিএনপি পাবে 77টা সিট, আর জামাত পাবে 30টা সিট। না, ভোটের জামাত 40% ভোট পেয়েছে, আপনি কি বলেন? হ্যাঁ, না, আপনি জামাতের পার্সেন্টেজ ভোটের বলতেছে, যেটা বাড়ি বললো যে সংসদ সদস্যদের অনুপাতে যদি হয়, সেটা না সেটা বিএনপি যাচ্ছে, মানে পার্সেন্ট অফ, আমি বুঝছি, আপনি সঠিকই বলছেন রাজেক ভাই, এটা জুলাই সনদে আছে, কিন্তু বিএনপি যাচ্ছে অন দ্য বেসিস অফ পিপল, মেম্বার্স কয়জন আছে, গতকালকে সালাউদ্দিন পরিষ্কার করে বলছে যে নাম্বার 1 হইলো যে সংবিধানে এই যে এইটা আমাদেরকে অধিকার দেয় নাই। তারপরে আমরা যখন জুলাই সনদে সই করছি, আবার উনি দেখাইলো যে আমরা যেসব নোট অফ ডিসেন্ট গুলা দেখাইছিলাম মূল সনদের মধ্যে সেগুলা নাই। এগুলা কেন, এটা আমাদেরকে না জানাইয়া কেন প্রকাশ করলো? মানে এটা তারপরে আমরা যেহেতু সই করছি, যেখানে যেখানে দরকার আমরা সেগুলা মানে সংস্কার বা ইয়া করব, আমরা সেগুলা সংবিধান সংস্করণের ব্যাপারে আমরা পদক্ষেপ নিব। কিন্তু ওই ওনারা বলছে আমাদের কোন নোট অফ ডিসেন্ট তারা সেখানে রাখে নাই, এই তাদের একটা সামথিং কুকিং বিহাইন্ড দ্য সিনারি। এর জন্য আজকে এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করছে আজকে, এতদিন তার করে না এটা। প্লাস হচ্ছে তারা ছায়া ক্যাবিনেট করবে, যে শক্তিশালী শক্ত একটা ভয়েস থাকবে অপোজিশনে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তারা এই যে তাদের কর্মসূচি গুলো শুরু করছে। তারা আমি আপনাকে বলি, ইউনূস সাহেবের আপনার আবেদন ছিল, তারেক জিয়া করজোড়ে আবেদন ছিল এই ছেলেগুলাকে আপনারা পাশ করিয়ে আনতে, কারণ এগুলা যদি পাশ না করে এগুলাকে যদি পাস না করে মাঠে ঘাটে এদেরকে ইয়ে করা হবে। আর আপনি দেখেন মির্জা আব্বাস
একজন সিজন পলিটিশিয়ান, ওনার সাথে আমাদের অনেক ডিফারেন্স থাকতে পারে নাকি? উনি একেবারে সিজন পলিটিশিয়ান, উনি ঢাকা ইয়ার মেয়র ছিল, তারপরে মুক্তিযোদ্ধা, তারপরে ওনার প্রত্যেকটা মানুষের ভালো মন্দ দুই দিকে থাকে। কিন্তু এই ভদ্রলোক যেদিন এই জুলাই তথাকথিত জুলাই বিপ্লব বা এগুলা, কিন্তু ওই সময় উনি প্রথম থেকে বলে আসছে যে 24 কখনো 71-কে ইয়ে করতে পারবে না। 71-71-ই 24 এখানে একটা বড় অভ্যুত্থান হয়েছে, সেটার একটা আলাদা একটা বিষয়, কিন্তু 71 হলো মুক্তিযুদ্ধের সাথে এটার কোনো তুলনা হয় না। উনি কিন্তু এটা পরিষ্কার সব সময় বলতেন। এই কারণে এই ওনার স্থায়ী কমিটির একজন সদস্যকে কোরবানি দেওয়ার চেষ্টা করছিল। তারপরে উনি যখন টের পেলেন, শেষ মুহূর্তে উনি তো ওনার জান প্রাণ দিয়ে মানে খাইটা কোন রকমে কানের পাশ দিয়ে গুলিটা চলে গেছে। আপনি চিন্তা করেন, ঢাকা 17-তে তারেক জিয়া 4,000 না 5,000 ভোটে দিচ্ছে, মানে ওখানে যে প্ল্যানটা কিভাবে ছিল, এবং ওখানে যে লোকটা ওনার সাথে মানে কন্টেস্ট করছিল, সে কিন্তু একদিন পরিষ্কার বলছিল যে 20টা একটাও দেব না, সব নিয়ে নেব আমরা। ওই যে ওদের মানে অতি উৎসাহেতে ওদের ক্ষতি হয়ে গেছে কিছু কিছু ব্যাপারে আর কি। তারপরে আগের রাত্রে যদি ট্যান না পাওয়া যেত, আগের রাত্রে যে মানে প্ল্যানটা ছিল ইউনূস সাহেবের এবং জামাতের, সেটা নাকি কোনো একটা বিশেষ কর্নার থেকে মানে বিএনপিকে জানানোর পরে তারা সেটা প্রোটেকশন করছে, কতটুকু করতে পারে নাই। আজকে নাকি ওই মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম টিআইবি নিয়ে নাবি একটা রিপোর্ট করছে। টিআইবির রিপোর্ট অনুযায়ী ভোটের ইয়া হইলো 24.46% মূল ভোট, আর বাকি যে দেখাইছে 34.80% হইলো সব ভুয়া ভোট, সব জাল ভোট, জালিয়াতি। কথাটা হচ্ছে 70 আসনের উপরে দেখেছে, যারা 70 আসনে দেখেছে, এই পার্সেন্টটা জাল ভোট দেখেছে, এই পার্সেন্টেজটা জাল ভোট টিআইবির। যাই হোক, এখন মানে এখন হলো 70টা হইলো, তাহলে মানে 300-র মধ্যে 70 কত পার্সেন্ট পড়ে? এটা বড় পার্সেন্টেজ না। 300-র মধ্যে তো মানে এটা 40% অ্যাবাভ নাকি? আমি একটা ওই পুরান প্রসঙ্গতে আসি, ওই যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আমি বুঝতে পারতেছি না বিএনপি এত বড় একটা ম্যান্ডেট নিয়ে কেন দ্বিকক্ষ পড়তে যাবে। তারা দ্বিকক্ষ কি দরকার আছে আমাদের দেশের জন্য? স্বাক্ষর করছে, তা করুক, স্বাক্ষর করলেই তো এখন তারা ইমপ্লিমেন্ট করতে তারা বাধ্য না। এটা তো ইমপ্লিমেন্ট, ওটা স্বাক্ষর করছে তখন তারা মেম্বার ছিল না। আপনি বলছেন না যাহা বিএনপি, হ্যাঁ তা ঠিক, তাই শিবির। কিন্তু আমাদের একটা মানে লজিক্যাল মাইন্ডে চিন্তা যদি করি আমরা, তাহলে আমি বলবো আমাদের কোনো মতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হওয়ার দরকার নাই। কেন হবে? কাকে ওখানে উপরের লেভেলে কাকে রাখবে? কানাডায় আছেন আপনি, আমি অস্ট্রেলিয়াতে আছি, আমাদের কানাডা, ভারতেও আছে, আমি জানি ইংল্যান্ডেও আছে, কিন্তু এখানে একটা ট্র্যাডিশন আছে যে মানে বিশিষ্ট ব্যক্তি, এখানে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তি কাদেরকে আনবে? তারা তো বাংলাদেশের জামাত দেখবেন আজহারিকে আনবে, আজহারিকে আনবে। নারীর বিরুদ্ধে পার্লামেন্ট কোনো কিছু পাস করতে পারবে না, দেখবেন জামাতের স্ট্যান্ডের বাইরে নারীর বিরুদ্ধে, মুক্তিযুদ্ধ নিয়ে কোনো কিছু করতে পারবে না। আচ্ছা, টিআইবির যে রিপোর্টটা আছে, আচ্ছা শুনেন, এইটা চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে কালকে যে শপথটা হচ্ছে এটা আপনি কি জানেন? আর হচ্ছে ক্যাবিনেটে কারা আসতেছে, রাষ্ট্রপতিকে হচ্ছে, রাষ্ট্রপতি তো মানে গুজব যেটা শোনা যাচ্ছে বা আকাশে বাতাসে যেটা ভেসে বেড়াচ্ছে, আমি শুনেছি 2 জনের নাম, মির্জা ফখরুল ইসলাম আর মঈন খান, অথবা স্পিকারের নামও শোনা গেছে যে মির্জা ফখরুল ইসলাম অথবা খন্দকার মোশাররফ হোসেন। কিন্তু খন্দকার মোশাররফ হোসেন প্রথম আলোর রিপোর্টে আছে যে খন্দকার মোশাররফ অথবা মঈন খান, নজরুল ইসলাম খান।
নজরুল ইসলাম খান কিন্তু হতে পারে না, না, একই রিপোর্টে আছে নজরুল ইসলাম খানকে আবার পলিটিক্যাল অ্যাডভাইজার অফ তারেক করা হচ্ছে। এটা করা হচ্ছে কারণ সে তো এমপি না, টেকনোক্রেট হিসেবে তারা করতে পারে। কিন্তু সে তো নির্বাচিত না, সুতরাং তাকে স্পিকার করা যাবে না। স্পিকার হবে নির্বাচিত সংসদের মধ্যে। মঈন খানের চান্স আছে এখানে, এবং আর একটা খন্দকার মোশাররফ হোসেনের উনি ইলেক্টেড হয়েছেন নাকি আমি জানি না ঠিক। ইলেক্টেড, উনাকে রাষ্ট্রপতি চিন্তা করা হচ্ছে আরেকটা কারণে, উনি কিন্তু অসুস্থ মানুষ। সেটাই আমি তবে ইউনূস যে বসে আছে রাষ্ট্রপতি হওয়ার জন্য, আমার কিন্তু খুব সন্দেহ আছে সে রাষ্ট্রপতি হবে কিনা। এইটাকে করার জন্য বিএনপি এই মেজরিটি পাওয়ার পরে বিএনপি যে রাষ্ট্রপতির কথা ছড়িয়ে দিয়েছে ইউনূসকে করার জন্য, সেটা মানে চিন্তা করার জন্য, মানে তাকে আরো বেশি এক্সাইটেড করার জন্য এটা ছড়িয়ে দিয়েছে বিএনপি কোয়ার্টার থেকে। এটা বাড়াচ্ছে। আর মিনিস্টার যারা হবে, কিছু মিনিস্টার তো নাম শুনলাম সেই 2001 সালের যেসব মিনিস্টার ছিল, মিলন, টুকু, তারপরে বাবনের নামটা নাই। ফরেন মিনিস্টার হচ্ছে তারেকের যে লন্ডনে যে ভদ্রলোক নামটা হুমায়ুন কবিরের নামটা পররাষ্ট্রমন্ত্রী, আর স্বরাষ্ট্রমন্ত্রীর নামটা শুনলাম আলতাফ হোসেনের। আলতাফ হোসেন চৌধুরী শোনা যাচ্ছে। হুমায়ুন কবির অলরেডি কিন্তু কথা বলতে শুরু করছে, ইন্ডিয়ান মিডিয়ার সাথে একাধিক মিডিয়াতে কথা বলছে হুমায়ুন কবির। এছাড়াও আমি আরেকটা ইন্টারেস্টিং খবর শুনলাম, আমি জানি না কতদূর সত্য মিথ্যা, নাহিদকেও নাকি মিনিস্ট্রিতে নেওয়া হবে আজ এ একটা পার্টির জন্য। এটা তাদের একটা স্ট্যান্ড, তারা বিরোধী দলে থাকবে, গভর্নমেন্টে যাবে না। তারা যে প্ল্যান। কিন্তু একটা কথা এখানে বলে রাখি ভুলে যাওয়ার আগে, আমি জানি না কতদূর সত্যি, সেনাপ্রধানের ইনস্ট্রাকশনে নাহিদ, জামাতের আমির এবং মাসুদ হান্নান, আর একটা ছেলের হচ্ছে গিয়ে হাসনাত আব্দুল্লাহ তো এমনি দিতে গেছে, সেনা প্রধানের মিটিকুলাস ডিজাইনের মাধ্যমে নাকি তাদেরকে সংসদে আনা হয়েছে। ইউনূসের, যদিও ইউনূসের নাহিদ কোনোভাবে ঢাকায় পাস করার মতো ছিল না। নাহিদ তো ফেল করছিল, নাহিদ লাস্ট কাউন্টিং এ পর্যন্ত ফেল করতেছিল। তারপর ট্রেলিং থাকতে থাকতে হঠাৎ করে সে উঠে গেল। কেমন করে উঠলো? কত হাজার ভোটে সে পিছিয়ে ছিল। যখন আমি দেখতেছিলাম ওটা এত ভোটে সে পিছিয়ে আছে, তারপর হঠাৎ করে দেখলাম সে লাফ মেরে চলে গেল। এটা কি হতে পারে? একটা ভিডিও আছে, আমি পাঠিয়ে দিব রাতের ভাই ইনবক্সে। আজকে রাতেই অনেক কিছু স্পষ্ট হয়ে যাবে। আমরা পিছিয়ে যাবো শেষে। না, আমি আপনাকে ওই একটা বিষয় বলি। ওনারা যে মানে তারেক জিয়া সাহেব যে জামাতের বাড়িতে, নাহিদের বাড়িতে, একটু আগে গেছে আপনার সরমনাইয়ের বাড়িতে, ওই যে একটা দুর্বলতা, আমরা যেটা ভাবি, যেমন আজকে টিএবির কথায় যেটা আসছে, আপনি যেটা বলছি যে 25 থেকে 30% বেশি ভোট পড়ে নেই নাকি? তো এটা তো আমি এখন হলো ইউনূসের কলিজার মানুষ, সবচেয়ে কাছের দোস্ত, যে আজীবন আমাদের পিছিয়ে লেগেছিল নাকি? এই শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লেগেছিল ইউনূস, আরে কি ইফতেখার, তারপরে এর নাম কিনা দেবপ্রিয়, তারপরে মাহফুজা নাম, মতি, আজকে তার ভিতর দিয়ে কথাটা বের হয়ে গেছে। তাহলে 24% যদি ভোট হয়, মনে করলাম তাদের 40%ই তাদের সমর্থন আছে, 40%-এর মধ্যে 24% ভোট দিয়েছে। তাহলে ওই বাকি যে 60% কারা, এরা তো ওনারা বুঝে, ওনাদের আছে।